আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ মাধ্যমিকের বাংলা ভারতীয় গল্প অলৌকিক। তো এই গল্পের টেক্সটটি আলোচনা করার আগে সংক্ষিপ্তভাবে দু চার কথা বলবো, তাহলে খুবই ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো অলৌকিক গল্পের লেখক হলেন কর্তার সিং দুগ্গল, এবং এই কর্তার সিং দুগ্গল তিনি 1917 খ্রিস্টাব্দে রাওয়ালপিন্ডি জেলায় জন্মগ্রহণ করেন, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এবং তিনি একজন পাঞ্জাবি লেখক, পাঞ্জাবি সাহিত্যের লেখক একজন তিনি। এবং তার মৃত্যু হয় 2012 সালে। এই অলৌকিক গল্পটিকে বাংলায় অনুবাদ করেছিলেন অনিন্দ্য সৌরভ। অনিন্দ্য সৌরভের যে গল্প সংকলন, যার নাম হচ্ছে জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি নামক যে গল্প সংকলন রয়েছে, সেই গল্প সংকলন থেকে অলৌকিক গল্পটি নেওয়া হয়েছে। এবং ইংরাজি ভাষায় যার নাম রয়েছে দ্য মিরাকল। এবং এই গল্পটির ভিতরে আরও দুটি গল্প রয়েছে। একটি হলো গুরু নানক এবং তার শিষ্য মর্দানার কাহিনী, এটি একটি প্রচলিত কাহিনী। আর আরেকটি আছে, সেটা হচ্ছে ঐতিহাসিক একটা ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে আরেকটি গল্প। অর্থাৎ দেখা যাচ্ছে যে অলৌকিক গল্পের ভিতরে দুটি গল্প রয়েছে, একটা প্রচলিত গল্প নিয়ে আর একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে। তো এবছর অর্থাৎ 2020 সালে প্রচলিত যে গল্প, সে প্রচলিত গল্প থেকে একটা প্রশ্ন এবছর এসেছিল, যেটা হচ্ছে হঠাৎ শিষ্য মর্দানা জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল এবং তার সঙ্গেই তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল। এবছর এই প্রশ্নটা এসেছিল। অর্থাৎ প্রচলিত যে কাহিনী, প্রচলিত যে গুরু নানকের যে কাহিনী, সেখান থেকে প্রশ্ন এসেছিল। অর্থাৎ ঐতিহাসিক ঘটনা থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। আশা রাখছি 2021-এ ঐতিহাসিক যে ঘটনা, সে ঘটনা থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তো আমি খুবই সহজ এবং সরলভাবে সংক্ষিপ্তভাবে গল্পটি একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপর আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে গল্পটি, অর্থাৎ প্রচলিত যে গল্প, সে গল্পটা নিয়ে একটু বলি না। এই গল্পের লেখক অর্থাৎ গল্পকথক যিনি বলছেন, সে গল্পকথক ছেলেবেলায় তার মায়ের কাছ থেকে একটা গল্প শুনেছিলেন। সে গল্পটা কি, যে গুরু নানক, আমরা জানি গুরু নানক হচ্ছেন শিখ ধর্মের প্রবক্তা। এবং এই গুরু নানক একবার শিষ্যদের নিয়ে হাসান আবদালের জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, চারিদিকে ধুধু গনগনে রোদ। সেই রোদ মাথায় নিয়ে শিষ্যসহ গুরু নানক হাসান আবদালের জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ শিষ্য মর্দানার খুব জল তেষ্টা পেল, এবং শিষ্য মর্দানা গুরু নানককে বললেন যে জল ছাড়া সে আর যেতেই পারবে না। তখন গুরু নানক বললেন যে কিছু দূরেই এক পাহাড়ের চূড়ায় বলিকান্ধারী নামে একজন দরবেশ কুটির বেঁধে থাকেন, তার কাছে গেলেই আমরা জল পাবো। এবং সেই মর্দানার অবস্থা একদম মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক সেরকম। তখন গুরু নানক নিরুপায় হয়ে মর্দানাকে বললেন যে তুমি ওই বলিকান্ধারীর কাছে যাও এবং তার কাছে জল চাও। তো মর্দানা পাহাড়ের চূড়ায় উপরে উঠে বলিকান্ধারীর কাছে গেলেন, এবং বলিকান্ধারীর কাছে যাওয়ার পর বলিকান্ধারী তার পরিচয় জানতে চাইল। এবং যখন মর্দানা বলল সে গুরু নানকের শিষ্য, তখন সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দিল। কারণ গুরু নানকের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় বলিকান্ধারী একটা হিংসা হতো। তো শিষ্য মর্দানা ফিরে এলেন গুরু নানকের কাছে। গুরু নানক বললেন আরও একবার যাও। তো মর্দানা আরও একবার গেলেন। তো আবার সেই বলিকান্ধারী তাকে এক মুঠো জলও দেবে না বলে তিরস্কার করে তাকে আবার ফেরত পাঠিয়ে দিলেন। তো গুরু নানকের কাছে আবার এলেন, নালিশ জানালেন। তখন গুরু নানক শিষ্য মর্দানাকে আবার সেই বলিকান্ধারীর কাছে পাঠালেন। এবং বলিকান্ধারী তখনও গুরু নানকের সম্পর্কে গালিগালাজ করতে থাকেন, যে একজন গুরু
সামান্য মানে শিষ্যর জন্য সামান্য জলের ব্যবস্থা করতে পারছে না, সে কিসের গুরু, কিসের পীর? তো এরকমভাবে মর্দানা তিনবার বলিকান্ধারীর কাছে গিয়েও যখন জল পেল না, তখন একদম তার মরণপণ অবস্থা, এবং মর্দানা একদম লুটিয়ে পড়ল গুরু নানকের কাছে। তখন গুরু নানক বললেন যে সামনের যে একটা পাথর রয়েছে, সেই পাথরটাকে তুমি তুলো, জয় নিরঙ্কার বলে তুমি পাথরটাকে তুলো। তখন মর্দানা সামনের পাথরটা তুলতেই জলের ঝর্ণা বেরিয়ে এলো এবং জল তেষ্টা সকল শিষ্য মেটালো। ঠিক সেই সময় বলিকান্ধারীর জলের প্রয়োজন হয়েছে এবং কুয়োর কাছে গিয়ে দেখে যে এক ফোঁটাও জল নেই। এবং তখন মর্দানা এবং গুরু নানক এবং অন্যান্য শিষ্যরা তখন বিশ্রাম করছে বাবলা গাছের নিচে। তখন ক্ষিপ্ত হয়ে রাগে সেই বলিকান্ধারী উপর থেকে একটা পাথরের চাং, মানে পাথর একটা গড়িয়ে দেয়, তাদের দিকে আসতে থাকে। মর্দানা তাই দেখে আঁতকে ওঠে। তখন গুরু নানক জয় নিরঙ্কার শব্দ করে সেই পাথরটাকে হাত দিয়ে থামিয়ে দেয়। এখনো সেই পাথরের গায়ে সেই হাতের ছাপ লেগে রয়েছে। এখানে পাঞ্জা মানে হচ্ছে হাতের যে পাঞ্জা, মানে হাতের যে ছাপ, সেই ছাপ আজও সেই পাথরের মধ্যে লেগে আছে। তো এটা একটা প্রচলিত একটা কাহিনী। যখন তার মা তার মানে গল্প লেখককে এই গল্পটা বলছে, তখন সেই গল্প লেখকের একটা আপত্তি জানায়। কি? যে সে ভাবে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের ঝর্ণা হয়তো আবিষ্কার করা সম্ভব, কিন্তু একজন মানুষের পক্ষে এত বড় একটা পাথরকে হাত দিয়ে থামানো এটা কি করে সম্ভব? অতএব এটা তার কাছে অলৌকিক একটা, মানে তার কাছে বিশ্বাসযোগ্য হলো না, লেখকের কাছে এটা বিশ্বাসযোগ্য হলো না। এবং এই একই ঘটনা, একই গল্প, এই গুরু নানকের গল্প লেখক গুরু দ্বারাতেও শুনেছেন, এমনকি স্কুলে মাস্টার মশাইয়ের কাছেও শুনেছেন। এবং প্রতিবারই যখন শুনেছেন তখন সে একইভাবে সেই বিতর্কমূলক প্রশ্নে গিয়ে সে প্রশ্ন করেছে যে হাত দিয়ে কীভাবে পাথর থামানো যায়। পরবর্তীকালে যেটা ঐতিহাসিক ঘটনা, সে ঐতিহাসিক ঘটনাটা বলি। এরপর ঐতিহাসিক ঘটনাটা কি হয় না, কিছুদিন পর লেখক তার মায়ের যে বান্ধবী, সে বান্ধবীর মুখ থেকে একটা সত্য ঘটনা শুনেন, অর্থাৎ ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনাটা শুনেন। কি হয় না, পাঞ্জা সাহেব এই শহরের উপর দিয়ে কয়েকশো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে একটি ট্রেন যাবার কথা ছিল। অর্থাৎ ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি চালিয়েছে এবং কিছু মানুষ মারা গেছে, এবং কিছু মানুষ যারা বেঁচে রয়েছে তাদেরকে নিয়ে অন্যত্র জেলে পাঠানোর ব্যবস্থা করছিল। তো এই এবং তারা ছিল অভুক্ত। তো এই ঘটনা যখন পাঞ্জা সাহেবের মানুষরা শুনল যে কিছু নিরস্ত্র কিছু ভারতীয়দের ওপর গুলি চালিয়েছে এবং কিছু মানুষকে ধরে নিয়ে গিয়ে অন্য জেলে পাঠানো হচ্ছে এবং তারা অভুক্ত রয়েছে, এই কথাটা শুনে তারা আঁতকে উঠল। কেন? কারণ হচ্ছে একটা সময় এই পাঞ্জা সাহেবে গুরু নানক তার শিষ্য মর্দানা জল তেষ্টা মিটিয়েছে। সেই শহরের ওপর দিয়ে ভারতীয়রা অভুক্ত অবস্থায় যাবে, এটা কখনোই হতে পারে না। তাই কি করে না, সকল মানুষ, সেই নিরস্ত্র মানুষদের জন্য, সেই স্বাধীনতা সংগ্রামী মানুষদের জন্য লুচি, সবজি, ডাল এইসব করে নিয়ে স্টেশন হাজির, এবং স্টেশন মাস্টারকে বলে যে ট্রেন থামাতে হবে। কিন্তু হুকুম আছে যে ট্রেন কোথাও থামানো যাবে না। তখন সকল মানুষ, পাঞ্জা সাহেবের সকল মানুষ সে রেল লাইনের ওপর শুয়ে পড়ে। প্রথমে পুরুষরা, তারপর নারীরা, তারপর বাচ্চারা। ট্রেন আসে এবং ট্রেন এসে প্রথমে পুরুষের বুকের ওপর দিয়ে চলে যায়, তারপরে কিছু নারীর ওপর দিয়ে চলে যায়। কিন্তু ট্রেনের চাকা থামে এই যে গল্পটা বলছেন মায়ের বান্ধবী, সে বান্ধবীর কাছেই চলে আসে এবং রক্তের বন্যা বয়ে যায় এবং খালপাড়ের সেতু দিয়ে শুধু রক্ত। এবং এই ঘটনাটা যখন সে গল্প লেখক অর্থাৎ গল্প কথক যখন শুনছে, তখন সে অবাক হয়ে যায়। পরবর্তীকালে
যখন তার মা, গল্প লেখক অর্থাৎ গল্পকথকের মা যখন তার ছোট বোনকে সেই গুরু নানকের গল্পটা শোনাচ্ছেন, তখন একইভাবে তার ভাইয়ের মতো অর্থাৎ গল্প লেখকের মতো, গল্পকথকের মতো তার বোনও সে একই প্রশ্ন করে যে এত বড় পাথরকে হাত দিয়ে কী করে থামানো যায়, কী করে থামানো যেতে পারে। যখন এই কথাটা, এই প্রশ্নটা তুলে, তখনই গল্পকথক বলে যে যে দুরন্ত গতিতে ট্রেনকে যদি থামানো যায়, একটা দুরন্ত ট্রেনকে যদি থামানো যায়, তাহলে একটা পাথরকে থামানো যাবে না কেন? এটা অসম্ভব নয়, মানুষের পক্ষে এটা সম্ভব। তখন তার মনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তখন তার বিশ্বাস জন্মেছে। তো এটা হচ্ছে ঘটনা, অর্থাৎ এই গল্পের দুটো গল্প রয়েছে, একটা বললাম প্রচলিত নানককে নিয়ে, আর একটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। তো আমরা টেক্সটটা একটু পড়বো, তাহলে টেক্সট পড়লে অনেক আরও অনেক বিস্তারিত বিষয়গুলো আসবে। তো প্রত্যেককে বলবো টেক্সট বইটা সামনে রাখতে, টেক্সট বইটা সামনে রাখলে আরও ভালো হয়। তো দেখো টেক্সটটা একটু লক্ষ্য রাখো। শুরু হচ্ছে এইভাবে: তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। এখানে গুরু নানক, আমরা জানি যে গুরু নানক হচ্ছেন শিখ ধর্মের প্রবর্তক, এবং গুরু নানক, আমরা জানি যে গুরু নানক হচ্ছেন 1469 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার যে মৃত্যু, সেই মৃত্যুটা হচ্ছে 1538 খ্রিস্টাব্দে। এবং শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন হাসান আবদালের জঙ্গলে। তখন ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। অর্থাৎ হাসান আবদালের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন, সেই সময়টা হচ্ছে গ্রীষ্মকাল, চারিদিকে ধুধু, ভয়ানক গরম, কেউ কোথাও নেই, জনমানব নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। অর্থাৎ এখানে বুঝতে পারছো, এই কথাটা দিয়ে বুঝতে পারছো যে এই যে গুরু নানকের যে গল্প, সেই গল্পটা তার মা গল্প কথককে শোনাচ্ছেন। তো এই এই যখন শুরু করছেন, তার মা যখন শুরু করছেন যে ধুধু একটা সময়, গরম, প্রচণ্ড গরম, আর সেই গরমের মধ্য দিয়ে হাসান আবদালের জঙ্গলের ভেতর দিয়ে গুরু নানক যাচ্ছেন, তখন কৌতূহলী হয়ে গল্প কথক জানতে চাইছেন যে তার পরের ঘটনাটা কী হয়েছিল। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ শিষ্য মর্দানা জল তেষ্টা পেল। এই যে প্রশ্নটা, এই যে গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ শিষ্য মর্দানা জল তেষ্টা পেল, এই প্রশ্নটা এবছর এসেছিল। কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো, একটু সহ্য করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তা পড়লেন। কিন্তু যেভাবে তাকে আবেদন করছে কাকুতি মিনতি করে যে আমার জল ছাড়া চলবে না, তো সেই কথা ভেবে গুরু নানক দুশ্চিন্তা পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝুঁকি বাঁধা হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। এটা একটু আন্ডারলাইন করে রাখবে, এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও, যে এটা ভগবান আমাদেরকে সহ্য করতে দিয়েছে, যে আমাদের সহ্য ক্ষমতা, তার ইচ্ছা যে আমাদের কতটা সহ্য এবং কতটা ক্ষমতা রয়েছে। এটা একটু আন্ডারলাইন করে রাখবে এই প্রশ্নটা, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানে বসে পড়ে। এগুবার আর উপায় নেই, অর্থাৎ একজন বসে পড়েছে, একজন যেতে পারছে না, মানে সকলকে সেটা মানে কষ্ট সহ্য করতে হবে। গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সে সঙ্গে বিরক্ত হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে, এবং তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পর দেখলেন যে মর্দানার অবস্থা এমনই যে জল ছাড়া মাছের মতো একদম মরণপূর্ণ অবস্থা, ছটফট করছে সে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলিকান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকে। এখানে দরবেশ
হচ্ছে এমন একটা জায়গা যেখানে মুসলমান যে ফকির, যা যেটা মাজার আমরা বলি, সেরকম সেই জায়গায়। তো এখানে বলিকান্ধারী, আমরা বলিকান্ধারীকে পাচ্ছি। এখানে বলিকান্ধারী যেটা পরিচয়, যে তিনি 1476 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই হাসান আবদালের জঙ্গলে আসেন। তিনি একান্ত নিরিবিলিতে নির্জনে তিনি ধর্ম সাধনা করবেন এবং 1498 খ্রিস্টাব্দে তিনি সেখানে আসেন এবং 1529 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন, অর্থাৎ তিনি মারা যান 1529 খ্রিস্টাব্দে। তো এই বলিকান্ধারী সেই পাহাড়ের চূড়োয় তিনি কুটির বেঁধে থাকেন। ওর কাছে জল পেতে পারো, এই তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই, অর্থাৎ এই যে এলাকা, এই এলাকায় ওর কুয়ো ছাড়া আর কোথাও তুমি জল পাবে না। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তার তর সইছিল না। অর্থাৎ এই যে ঘটনাটা বলছে, এই যে গল্পটা বলছে, তার মা গল্পকথক জানার আগ্রহ এতটাই যে এরপরে কি হলো সে একটা কৌতূহলী হয়ে ওঠে। তারপরে তার মা বলতে শুরু করলেন যে মর্দানা শুনেই ছুটে গেল, যে ওই চূড়ায় কুয়ো আছে আর কুয়োতে জল পাওয়া যাবে, এই কথা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, খেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে সে উঠতে পারল। বলিকান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন, আর বলিকান্ধারীকে সালাম জানালো, আর সেই বলিকান্ধারী কুয়োর দিকে ইঙ্গিত করলো। সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। এখানে ওর মনে বলতে বলিকান্ধারীর মনে। জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর নানকের সঙ্গী, ঘুরতে ঘুরতে এইদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। এই যে নানকের নাম বলিকান্ধারী যখন শুনলো তখন রেগে গিয়ে তাকে তাড়িয়ে দিল। তার একমাত্র কারণ হচ্ছে যে গুরু নানকের যে জনপ্রিয়তা চারিদিকে যেভাবে তার মানুষের মুখে মুখে ঘুরছিল, সেই হিংসায় বলিকান্ধারী তার প্রতি একটা রাগ ছিল। তো যখন জানলো যে মর্দানা গুরু নানকের শিষ্য, তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। নেমে সে নালিশ জানালো, অর্থাৎ এখানে মর্দানা তার গুরুকে নালিশ জানালো যে জল বলিকান্ধারীর কাছে পাওয়া যায়নি। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসলেন। মর্দানা, তুমি আরেকবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর, তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলিকান্ধারী আমি কাফেরের শিষ্যকে এক গুন্ডুসও জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। অর্থাৎ আবার যখন গেল বলিকান্ধারীর কাছে মর্দানা, তখন বলিকান্ধারী কাফেরের শিষ্যকে, শয়তানের শিষ্যকে তিনি এক মুঠো জল দেবে না বলে আবার তাড়িয়ে দিল। মর্দানা এবার যখন ফিরল তখন একদম করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে সে ঘামছে, বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আরেকবার যেতে বললেন। জয় নিরঙ্কার, এই শব্দটা হচ্ছে, নিরঙ্কার মানে হচ্ছে অহংকারহীন, অর্থাৎ ঈশ্বরের কথা বলা হচ্ছে এখানে, জয় ঈশ্বর, এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে। তো ঈশ্বরের নাম নিয়ে তার কাছে আবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। 3 বারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে একদম লুটিয়ে পড়ল। ক্ষুদ্র ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে মর্দানা 3 বার বলিকান্ধারীর কাছে গিয়েও কিন্তু জল পায়নি। তখন তিরস্কার করে, গুরু নানক সম্পর্কে তিরস্কার করে বলিকান্ধারী বলে, ওই নানক নিজেকে পীর বলে জাহির করে অথচ চেলার জন্য, অর্থাৎ চেলা মানে শিষ্যের জন্য সামান্য খাবারের জলও জোগাড় করতে পারে না। বলিকান্ধারী যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে একদম মূর্ছিত হয়ে পড়লেন, একদম তার সংজ্ঞা হারিয়ে ফেললেন। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন।
পাথরটা তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। এটা এটা একটা বৈজ্ঞানিকভাবে একটা হয়তো ঝর্ণা শব্দটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে। তো নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলিকান্ধারীর জলের দরকার হয়েছে। দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব হয়ে যায়। আর পাথর থেকে যখন জলের ঝর্ণা বেরিয়ে যায় তখন ওপরের যে জল, সেই জলটা সমস্ত নিচে নেমে গেছে, যার ফলে বলিকান্ধারীর পাহাড়ের চূড়োয় যে কুয়ো আছে সেখান থেকে জল আর নেই। তো সে হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচে উঠতেই গুরু নানক শান্ত স্বরে, না আমি একটু ভুল বললাম মনে হয়, ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলিকান্ধারী দেখলেন যে গুরু নানক দূরে বাবলা তলে অর্থাৎ বাবলা গাছের নিচে অনুচর সহ বসে রয়েছেন, অর্থাৎ একটা বিশ্রাম নিচ্ছেন। তো ক্ষিপ্ত হয়ে বলিকান্ধারী পাথরের একখানা চাঙড়, মানে একটা বড় একটা পাথর নিচে গড়িয়ে দিলেন, ওপর থেকে নিচের দিকে গড়িয়ে দিলেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন, অর্থাৎ ঈশ্বরের জয় এইরকম একটা ধ্বনি দিতে বললেন। কাছে আসতেই উনি বলতে এখানে গুরু নানক হাত দিয়ে পাথরটাকে থামিয়ে দিলেন। অর্থাৎ অত বড় একটা পাথর যখন তার দিকে এগিয়ে এলো তখন হাত দিয়ে সেই পাথরটাকে গুরু নানক থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম হয়েছে পাঞ্জা সাহেব। আগে ছিল হাসান আবদাল জঙ্গল, যেটা পরবর্তীকালে গুরু নানকের এই ঘটনার পর সেই জঙ্গলের নাম হয়েছে পাঞ্জা সাহেব। পাঞ্জা হাতের, এই যে হাতের যে মুঠো, যেহেতু সেই পাথরের মধ্যে ছাপ রয়েছে সেই জন্য সেই জায়গার নাম হয়ে গেল পাঞ্জা সাহেব। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। এরপর গল্পটা যখন গল্পকথক তার মায়ের কাছ থেকে শুনছিল তখন এই ধরনের গল্পটা শুনতে তার খুব ভালো লাগছিল। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। তো এখানে যে আন্ডারলাইন করে রাখবে, একটু মনে রাখবে, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পটি বিস্তারিত বর্ণনা করো। এই যে একটু আগে যে গল্পটা বলা হলো সেই গল্পটা বিস্তারিতভাবে লিখতে হবে। তো কোন বিষয়টা মেজাজ বিগড়ে দিল? ওই হাত দিয়ে পাথরের চাঙড়টাকে থামানোর ব্যাপারটা। এ কি আদৌ সম্ভব? এত বড় একটা পাথরকে হাত দিয়ে থামানো কি সম্ভব হয়? একটা মানুষ কীভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না, মনে হয় পরে কেউ খোদাই করেছে। অর্থাৎ ওই যে হাতের ছাপ রয়েছে পাথরে, সেটাকে তার দৃষ্টিভঙ্গিতে তার মনে হচ্ছে যে ওটা হয়তো পরবর্তীকালে কেউ খোদাই করেছে। মায়ের সঙ্গে তর্ক শুরু করে দিই, কিন্তু এটা আবার সম্ভব হয়নি কখনো। পাথরটাকে, এত বড় পাথরকে হাত দিয়ে থামিয়ে দেবে আর সেই পাথরের মধ্যে আজও ছাপ রয়েছে, এটা কখনই হতে পারে না। তর্ক শুরু করে তাই গল্পকথক যখন গল্পটা মায়ের কাছ থেকে শুনছিল, এবং পাথরের তলা দিয়ে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে পাথরটা সরিয়ে দিয়ে সেখান থেকে জলের চাপ থাকলে নিচে, ভৌম জল বলা হয়, যে জলের চাপ থাকলে বেরিয়ে আসতে পারে। এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সত্য মনে হতে পারে। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। অর্থাৎ একটা তাচ্ছিল্যভাবে যখন গল্পকথক তার মাকে বললো যে দূর, এটা সম্ভব হয়নি কখনো, তখন মা তার কথা শুনে চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কীভাবে থামবে? গল্পটা মনে পড়লে হাসি পেত। এটা একটু আন্ডারলাইন করে রাখবে, যে গল্পটা মনে পড়লে হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতে শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বাঁকিয়েছি। এটাও আন্ডারলাইন করে রাখবে। এটা অসম্ভব, এটা কখনো সম্ভব নয়। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, এবং এই গল্পটা গুরু নানকের এই যে গল্পটা প্রচলিত, যে গল্পটা, এই গল্পটাও শোনানো হয়েছিল স্কুলে। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম, এবং পাথরটা থামানো নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম। তখন মাস্টারমশাই বললেন, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়, বলে উনি আমাকে চুপ করে দিলেন। এইটাও খুব গুরুত্বপূর্ণ, যে যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয়। তো এই বলে মাস্টারমশাই সেই গল্পকথকে চুপ করে দিলেন। তবু বিশ্বাস হলো না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচে উঠতে ইচ্ছা করত,
কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। এর পরের যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাটা আমরা এরপর জানতে পারবো। এতদূর পর্যন্ত আমরা জানলাম প্রচলিত গুরু নানকের যে কাহিনী, সেই কাহিনীটা আমরা জানতে পারলাম। এরপরে পাঞ্জা সাহেবের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা। তো একটু বিরতি দিলাম, এরপরে আলোচনা করব। তো দ্বিতীয় যে ঘটনা অর্থাৎ ঐতিহাসিক ঘটনা, এই টেক্সটটা একটু মন দিয়ে শুনবে, কারণ এখান থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা 90%। তো শুরু করছি যতদূর হয়েছিল তারপর থেকে টেক্সটটা। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, এই শব্দটার দিকে একটু খেয়াল করো। শাখা এই শব্দটি হচ্ছে পাঞ্জাবি একটা শব্দ, যার অর্থ হচ্ছে মহৎ কোনো কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করা। যেমন জালিয়ানবাগের হত্যাকাণ্ড বা জালিয়ানবাগের শাখা। অর্থাৎ সেই সময় ভারতীয়রা, পাঞ্জাবি মানুষরা স্বাধীনতার জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও তারা কোনোরকম মানে নিজের জীবন উৎসর্গ করত। তো সেই সময় মাঝে মাঝে শাখা হতো, অর্থাৎ তোমার ফিরিঙ্গিদের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে মাঝে মাঝেই ঘটতো পাঞ্জাবিদের সঙ্গে সংঘর্ষ। তো এখানে শাখা শব্দটা হচ্ছে মহৎ কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করা। আর মাঝে মাঝেই পাঞ্জাবে শাখা হতো, সেখানে ঘন ঘন শাখা হতো। তাহলে শাখা শব্দটা বুঝতে পারলে যে মহৎ কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, অর্থাৎ বাড়িতে কোনো রান্না বান্না হতো না। সকল মানুষ সেই ব্রিটিশদের বিরুদ্ধে বা ফিরিঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা প্রতিবাদ জানানোর জন্য সকলেই জড়ো হতো। সেই সময় কোনো খাওয়া দাওয়া হতো না, তো বাড়িতে অরন্ধন হতো, রাতে মেঝেতে শুতে হতো। তবে শাখা আসলে কি তখন আমি জানতাম না। আমাদের গা থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল। শাখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল। এখানে একটা কথাটা এখানে বুঝতে পারছো যে যখন পাঞ্জাবের সকল মানুষ প্রতিবাদের জন্য সবাই জড়ো হচ্ছে, তখন সেই খবর যখন তার মা জানতে পারলো, তখন সেই পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল তার মা। সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতগুলো প্রশ্ন বললাম তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। দূরের শহরে ফিরিঙ্গিরা হচ্ছে ইউরোপীয় জাতি। ফ্রান্সেস থেকে ফিরিঙ্গি শব্দটি এসেছে। তো পর্তুগিজরা, অর্থাৎ পর্তুগাল থেকে আসা এই ইউরোপীয়রা, তো ফিরিঙ্গিরা নিরস্ত ভারতীয়দের ওপর গুলি করেছে। এই যে ঘটনাটা বুঝতে পারছো যে ভারতীয়রা, পাঞ্জাবের মানুষরা যখন সকলে মিলে যখন প্রতিবাদ করতে, স্বাধীনতা সংগ্রামের জন্য প্রতিবাদ করছে, তো সেটা একটা শাখার ব্যাপার। তো ফিরিঙ্গিরা তাদের ওপর কি করেছে, গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে, অর্থাৎ যারা বেঁচে আছে তাদেরকে অন্য শহরের জেলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, এবং তাদের এমন অবস্থা, কয়েদিদের অর্থাৎ যারা বাকি বেঁচে যারা রয়েছে তাদের এমন অবস্থা যে তারা মরে যেতে পারে। তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত হয়ে গেল। আর পাঞ্জা সাহেবের যখন লোক জানতে পারলো যে কিছু ভারতীয়দের ওপর গুলি করা হয়েছে, তারা মারা গেছে, যারা বেঁচে রয়েছে তাদেরকে অন্য জেলে পাঠানো হচ্ছে, তো এটা যখন পাঞ্জা সাহেবের লোকটা জানলো তখন সবাই উত্তেজিত হলো যে কি করা যায়। পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটেছিল। আর এই পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটেছিল। সেই শহরের দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না।
ঠিক হলো, ট্রেন থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন হলো, টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদেই কাতর হয়ে রয়েছে। জল রুটির ব্যবস্থা নেই, এবং তাদের এমন অবস্থা যে তাদের জল নেই, রুটির ব্যবস্থা নেই, কোনো কিছু খাওয়ার ব্যবস্থা নেই, যার ফলে তারা একদম মরণাপন্ন অবস্থা। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। অর্থাৎ পাঞ্জা সাহেবের মধ্য দিয়ে যাচ্ছে, সেই পাঞ্জা সাহেবের কোনো জায়গায় ট্রেন থামবে না। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল করে নিয়ে যায়। সেই স্টেশনে রুটি, পায়েস, লুচি যাতে যদি ট্রেন থামে তাহলে তাদেরকে খাওয়াবে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? সকলে চিন্তা ভাবনা করে যে ট্রেনটা তো ঝড়ের বেগে স্টেশন দিয়ে পেরিয়ে যাবে, তাহলে কী করে থামানো যাবে? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। অর্থাৎ এই যে ঐতিহাসিক ঘটনা, এই ঘটনাটা তার মায়ের যে বান্ধবী রয়েছে, সে বান্ধবী তার মা এবং গল্পকথককে এই ব্যাপারটা শোনাচ্ছিলেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা, রেল লাইনে আমার ছেলেপুলের, অর্থাৎ মায়ের বান্ধবীর তার যে তার বাবা, অর্থাৎ ছেলেপুলের বাবা, অর্থাৎ তার স্বামী, এবং তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন, অর্থাৎ পুরুষরা শুয়ে পড়লেন প্রথমে। ওদের পেছনে এক একজন করে আমরা বউ বাচ্চারা, তারপর তার নারীরা অর্থাৎ মহিলারা শুয়ে পড়লো, তারপর বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো, আর দূর থেকে হুইসেল দিতে দিতে ট্রেন আসছে। গতি আগেই কমেছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের ওপর দিয়ে চাকা, ওর বুকের ওপর দিয়ে মানে তার স্বামীর বুকের ওপর দিয়ে তখন চাকা চলে গেছে। তারপর ওর সঙ্গীদের বুকের ওপর দিয়ে আমি চোখ বুঝলাম, তার স্বামীর উপর দিয়ে, বুকের ওপর দিয়ে তার যে বন্ধুরা রয়েছে, অন্যান্য পুরুষরা রয়েছে, তাদের বুকের ওপর দিয়ে তখন ট্রেনের চাকা চলে গেছে। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে, আর যখন চোখ খুলছে তখন দেখে যে ট্রেনের চাকাটা তার মাথার কাছে এসে দাঁড়িয়ে গেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে, আর যারা বেঁচে রয়েছে সকলে জয় নিরঙ্কার দিতে থাকে। ট্রেনটা পিছুতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। স্বচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত, আর রক্তের স্রোত বয়ে গেছে খালপাড়ের সেতুর মধ্য দিয়ে। অবাক বিহবল বসে আছি, মুখে কথা নেই। অর্থাৎ এই যে ঘটনাটা যখন মায়ের বান্ধবী যখন বলছে একটা বাস্তব ঘটনা, তখন গল্পকথক অবাক হয়ে যায়, তার মুখে কোনো কথা নেই। সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারেনি, এটা একটু আন্ডারলাইন করে রাখবে, সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারেনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন মা ছোট বোনকে সেই গুরু নানকের গল্পটা বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এই রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, বলিকান্ধারী কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাদের বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙ্গল গড়িয়ে দেয়, মর্দানা ঘাবড়ে গেলে গুরু নানক জয় নিরঙ্কার বলে কীভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, যেভাবে তার ভাই অর্থাৎ গল্পকথক বাধা দিয়েছিল, ঠিক সেইভাবে তার বোন বাধা দিল। কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙ্গল থামাবে, সেই প্রশ্নটা একইভাবে তার বোনও সেই প্রশ্নটা। অমনি তখন অর্থাৎ গল্পকথক অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখের জল, এটা একটু আন্ডারলাইন করে রাখবে। কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। শেষ যে লাইনটা রয়েছে সেটা আন্ডারলাইন করে রাখবে, চোখের জলটা তাদের জন্য। এই প্রশ্নটা, আমার চোখের জল, এই প্রশ্নটা, সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারেনি, এই প্রশ্নটা, আর যেটা বললাম পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, এই প্রশ্নটা। অর্থাৎ এখানে যতগুলি প্রশ্ন হোক না কেন, তার উত্তর কিন্তু একটাই, অর্থাৎ এই যে ঐতিহাসিক ঘটনাটা, এই ঐতিহাসিক ঘটনার বর্ণনা তোমাদেরকে করতে হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা ঐতিহাসিক ঘটনার নিয়ে, এটা তোমরা একটু ভালোভাবে পড়বে।
এবং আমি তোমাদেরকে আরও একটা কথা বলি যে কবিতা থেকে একটা প্রশ্ন থাকবে আর গল্প থেকে একটা প্রশ্ন থাকবে। তো যদি তোমরা মনে করো যে এই গল্পটা, অলৌকিক গল্পটা খুব সহজ এবং এখান থেকে আমরা করবো, তাহলে এখানে ভালো করে করবে, তাহলে যে কোনো প্রশ্ন এলেই তোমরা সেটা লিখতে পারবে। আর যদি মনে করো যে আমি কবিতা থেকে করব, তাহলে কবিতা থেকে প্রশ্নগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলো কবিতা থেকে ভালো করে করতে পারো। তো আমার মনে হয় এই অলৌকিক গল্পটা একটু করার চেষ্টা করবে, কারণ এখান থেকে যে কোনো প্রশ্ন আনসার লিখতে পারবে। কিন্তু কবিতার ক্ষেত্রে একটা ইতিহাসমূলক কবিতা, সেখানে একটু মুখস্থ করতে হয়। সেই কারণে আমার সাজেস্ট যে এই গল্পটা একটু ভালো করে করবে এবং আমি নোটপত্রগুলো দিয়ে দেবো, তোমরা একটু রেডি হয়ে থাকবে। আর